দুই দফা জানাজা শেষে মাগুরায় চিরনিদ্রায় শিশু আসিয়া, হত্যাকারীদের ফাঁসির দাবি। মুক্তিযোদ্ধারাই দেশের অহংকার, পিলখানা ট্র্যাজেডির ক্ষতিপূরণ সম্ভব নয় বললেন সেনাপ্রধান। ওসমান পরিবারের সাম্রাজ্যের পতন, অবৈধ সম্পদ বাজেয়াপ্তের দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম। ২১শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheTV চ্যানেলে। চিরনিদ্রায় গ্রামের বাড়িতে শায়িত হল মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়া। এর আগে দুই দফা জানাজা অনুষ্ঠিত হয় আসিয়ার। জানাজায় অংশ নিয়ে দ্রুত হত্যাকারীদের ফাঁসির দাবি স্বজনদের। প্রতিনিধি মাসুম বিল্লার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ছোট্ট আসিয়ার মরদেহ এক নজর দেখতে জেলার নোমানী ময়দানে হাজারো মানুষ। ঘড়িতে তখন সন্ধ্যা 6:20। শিশু আসিয়াকে বহনকারী হেলিকপ্টারটি মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে। এ সময় তার মা কান্নাজড়িত কণ্ঠে মেয়ের ধর্ষণকারীদের ফাঁসি চান। সন্ধ্যা 7:30টায় নোমানী ময়দানে প্রথম জানাজা, অংশ নেয় হাজারো মানুষ। পরে মরদেহ নেওয়া হয় গ্রামে, সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয় তাকে। মেয়ের মৃত্যুর খবর জানার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন শিশুটির বাবা, আর শোকে মূর্ছা যাচ্ছেন ছোট বোন সহ পরিবারের অন্য সদস্যরা। শিশুটির মৃত্যুর খবরে তার বাড়িতে ভিড় করছেন এলাকাবাসী ও স্বজনরা। আমরা তো ভাবছিলাম যে ভালো হয়ে যাবে, এখন তো শুনতেছি যে আমার নাতির নাই, এর বিচার আমরা চাই। মনির জাম্মা মৃত্যু সাত করেছে, এরাও ওইভাবে মৃত্যু সাত করবে। আসিয়া যে মৃত্যুবরণ করেছে এর সঠিক এবং উপযুক্ত বিচার আমরা দাবি করছি। এত ছোট শিশুর সঙ্গে এমন পাশবিক ব্যবহারের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি চান তারা। এলাকার লোক হিসেবে এর জন্য জেল নয়, অবশ্যই ফাঁসি ফাঁসি এবং ফাঁসি, এটাই আমরা কামনা করি। দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দাবি করছি। এদিকে ধর্ষণের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আজও শহরের ভায়ানা মোড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। চিকিৎসকদের সব চেষ্টা আর দেশের মানুষের প্রার্থনা কিছুই আটকাতে পারল না আসিয়াকে। বৃহস্পতিবার দুপুর 1টায় ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাগুরায় ধর্ষণের শিকার 8 বছর বয়সী আসিয়া। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। আরও জানাচ্ছেন তানজিলা তাসনিম। বাঁচানো গেল না শিশু আসিয়াকে। চিকিৎসার সব আয়োজন তুচ্ছ করে সমাজের দিকে অসংখ্য প্রশ্ন ছুড়ে দিয়ে সে চলে গেল না ফেরার দেশে। ধর্ষণের শিকার হওয়ার 8ম দিনে এসেও জীবনের সঙ্গে ক্ষণে ক্ষণে লড়াই করে 8 বছরের শিশুটি। এদিন 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, 2বার স্থিতিশীল করা গেলেও 3য়বার আর ফিরে আসেনি হৃদস্পন্দন। নিষ্ঠুরভাবে ধর্ষণ করা আসিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন সন্তান হারানো মা। মৃত্যু চাই, আমার মনে যেরকম প্লেটে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর প্লেটে কাটে। আমার যে না বাল্যকে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মোরা। মৃত্যুর খবর পেয়ে ঢাকা সিএমএইচে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, জুলাই আন্দোলনের চেনা মুখ উমামা ফাতেমা। আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম, এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে, যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। পরে সেনাবাহিনীর হেলিকপ্টারে শিশু আসিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয় মাগুরার গ্রামের বাড়িতে। তানজিলা তাসনিম, ২১শে টেলিভিশন, ঢাকা।
শিশু আসিয়ার এমন মৃত্যু মানতে পারছেন না সাধারণ মানুষ। ক্ষোভ জানিয়ে বলছেন, ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি নিশ্চিত করা হোক ধর্ষকদের। মারা গেল, এটা তো সহ্য করার মতো না। মনে হচ্ছে পশু আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য নাই। আসিয়ার যে সংবাদটা এটা আসলেই খুবই হৃদয় বিদারক। জঘন্য এদের ওপেন ফাঁসি দেওয়া উচিত, ওপেন। আইনের যে বিধান আছে, বিধান মেনে সর্বোচ্চ শাস্তি যেটা হয় আমরা চাই সেটা, এবং সেই শাস্তিটা যেন দৃশ্যমান হয়। যারা পরবর্তীতে এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে এটা করতে যেন ভয় পায় আর কি। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে দ্রুত দায়ীদের বিচারের মুখোমুখি করার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে, এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। মাগুরায় শিশুকে ধর্ষণের ঘটনায় 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। বলেছেন, বিশেষ ব্যবস্থায় আজই ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর সর্বোচ্চ দ্রুততার সঙ্গে মামলার বিচার শেষ করা হবে। মফিউর রহমানের রিপোর্ট। মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুর পর সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসেন আইন উপদেষ্টা। আমাদের প্রধান উপদেষ্টা গভীর শোক জানিয়েছেন এটার জন্য। বলেন, শিশু আসিয়াকে ধর্ষণের ঘটনায় পোস্টমর্টেম রিপোর্ট সহ সকল তথ্য নিয়ে খুব দ্রুত বিচার কাজ শেষ করা হবে। আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করে এই বিচার করতে পারবেন, কারণ এখানে এত পারিপার্শ্বিক এত সাক্ষ্য রয়েছে। ডিএনএ টেস্ট পাওয়া যাবে, তারপর হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে। আসিয়া সহ ধর্ষণের ঘটনায় দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করলে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই ইস্যুকে কেন্দ্র করে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, আপনারা তাদের দিকে লক্ষ্য রাখবেন। আমরা এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্যকে আমরা বরদাস্ত করব না। ধর্ষণ ও বলাৎকারের মামলাগুলোর দ্রুত বিচার শেষ করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। একই সঙ্গে 16 মার্চের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের অধ্যাদেশ জারির চেষ্টা করা হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। 5ই আগস্টের পর খোলা অনেক পর্নো ওয়েবসাইট বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। আমরা সবাই মিলে এটার দিকে লক্ষ্য রাখি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। যাচ্ছি অন্যান্য সংবাদে। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 4 দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘ মহাসচিবের এই সফরে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আশা করছে অন্তর্বর্তী সরকার। প্রায় 7 বছরের মাথায় তার দ্বিতীয় দফা এই সফরে মূলত রোহিঙ্গা শরণার্থী সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গ অগ্রাধিকার পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিব শুক্রবার ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। এরপর তারা দুজনে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একসঙ্গে কক্সবাজার যাবেন। সেখানে রোহিঙ্গা পরিস্থিতি দেখার পাশাপাশি রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন। শনিবারও কক্সবাজারে রোহিঙ্গা সংকট বিষয়ক কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন। এছাড়া এ সফরে তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচিও রয়েছে অ্যান্তোনিও গুতেরেসের। মুক্তিযোদ্ধারাই দেশের সত্যিকারের অহংকার বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। পিলখানা ট্র্যাজেডিতে নিহতের ক্ষতিপূরণ কখনোই সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। মাহতাব মিনহাজের প্রতিবেদন। ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চ হলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে দেয়া সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ইফতার আয়োজনে উপস্থিত হন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিডিআর বিদ্রোহে নিহতদের পরিবার সহ জুলাই অভ্যুত্থানের আহতরা। অনুষ্ঠানে এসে আমন্ত্রিতদের টেবিলে ঘুরে ঘুরে কুশল বিনিময় করেন সেনাপ্রধান। পরে সবার উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন তিনি। বলেন, মুক্তিযোদ্ধারাই দেশের প্রকৃত গর্ব। সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, আপনারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান, আপনারা আমাদের গর্ব, আমাদের অহংকার। 71-এর এই দিনগুলোতে আপনারা যে সাহসিকতার সাথে
শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তা বিশ্ব ইতিহাসে বিরল। পিলখানা ট্র্যাজেডির অপূরণীয় ক্ষতির কথাও বলেন সেনাপ্রধান। বিপদগামী বিডিআর সদস্য একটি চক্রান্তের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী চৌকস মেধাবী দেশপ্রেমিক ও অকুতভয় 57 জন অফিসার, তাদের পরিবারের কয়েকজন সদস্য এবং একজন সৈনিককে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছিল। সেনাবাহিনী তথা দেশ ও জাতির অভাবনীয় ক্ষতি সাধিত হয়েছে, যা কোনোভাবেই পূরণ করা যাবে না। সম্মান জানান যারা জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগ করেছেন। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ যোদ্ধারা জাতির গর্ব। আপনাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আপনাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। ইফতার আয়োজনের পাশাপাশি নৈশভোজের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। এক সাম্রাজ্যের অন্ধকার জগতের গল্প, যে সাম্রাজ্য চলত একটি পরিবারের ইচ্ছায়, ওসমান পরিবার। তাদের হুকুম বাস্তবায়নে ছিল পাইক পেয়াদা, আর জনতাকে মনে করা হতো কেনা গোলাম। তবে পতন হয়েছে সেই সাম্রাজ্যের, পালিয়ে গেছে পুরো পরিবার। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামের সহায়তায় আব্দুর রাজ্জাকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। সহ্য করতে পারি না, আমার একটাই মেয়ে ছিল ভাই, আমি সহ্য করতে পারি না ভাই। আমার কত স্বপ্ন ছিল ভাই, সব স্বপ্ন আমার মেয়ে করে দিতে। রিয়ার মায়ের কান্না কোনোদিনও শেষ হবে না, কারণ 6 বছরের রিয়া গোপ আর ফিরবে না। গত বছর 20 জুলাই নিজের বাসার ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লাগে তার। 5 দিন মৃত্যুর সাথে লড়াই করে ঢাকা মেডিকেলে মারা যায় ফুটফুটে এই শিশু। আমার ঘর টেনে রেখেছে, আমার ঘর পুরো অন্ধকারে রেখেছে। স্থানীয়দের দাবি, রিয়ার মৃত্যুর জন্য দায়ী শামীম ওসমান ও তার দোসররা। তাদের গুলিতে রিয়া নামে একজন শিশু গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, জালগুড়িতে 3-4 জন মারা গেছে। শুধুই কি জুলাই বিপ্লবের সময় না, সাম্রাজ্য টিকিয়ে রাখতে হত্যা ছিল ওসমান পরিবারের প্রধান অস্ত্র। ওসমান পরিবার নারায়ণগঞ্জে একটি অপরাধের সাম্রাজ্য তৈরি করেছিল, যে সাম্রাজ্যের সম্রাট ছিলেন শামীম ওসমান। আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই। ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সবচেয়ে বেশি আলোচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমেরি ওসমান। অন্তত 16টি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহর দাপিয়ে বেড়াতেন তিনি। কোনো হত্যাকাণ্ডের মামলাতে আজমেরির নাম নাই। নারায়ণগঞ্জের রাইফেলস ক্লাব ছিল ওসমান পরিবারের চাঁদাবাজি নির্যাতনের অন্যতম কেন্দ্র। ছাত্র জনতার অভ্যুত্থান দমাতে সাঙ্গপাঙ্গদের নিয়ে এখান থেকে অস্ত্র নিয়ে বের হতেন নিয়ম করে। নির্যাতনের ঘটনা এটা অ্যাভেলেবেল। যদি রাইফেল ক্লাবের নাম শুনতো তাহলে মানুষ কাঁপতো। কোটি কোটি টাকার চাঁদাবাজি হইতো, মদ, গাঁজা, জুয়া, নেশা থেকে শুরু করে যা আছে সব রাইফেল ক্লাবে চলতো। জুলাই বিপ্লবের পর ধ্বংস হয়েছে ওসমানদের রাজত্ব, পালিয়েছে পরিবারের সবাই, জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের বাড়িঘর। ওসমান পরিবার নারায়ণগঞ্জের মানুষের জন্য একটি অভিশাপ। তাকে রীতিমতো নারায়ণগঞ্জের গডফাদার বলা হতো, সে মাফিয়াদের ডন ছিল। নারায়ণগঞ্জে তাদের সাম্রাজ্যের শেষ জেনে গোপনে বিক্রি করছেন সম্পদ। ওসমান পরিবার আর তার দোসরদের বিচার এবং তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি নারায়ণগঞ্জবাসীর। আলী আহমেদ, 21 টেলিভিশন। দর্শক, এ নিয়ে বিস্তারিত থাকছে রাত 9:30টায় 21 চোখ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। সময় হলো বিরতির, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে বলছে বিএনপি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ দাবি। দেখছেন 21 সংবাদ। দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে জনগণের চাহিদা অনুযায়ী দ্রুত সময়ে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছেন বিএনপির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ। রাজধানীর মালিবাগে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিলে এসব কথা বলেন তারা। মাহিলা ইসলামের প্রতিবেদন। বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দদের সম্মানে রাজধানীর মালিবাগে গণ অধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিল। এ সময় দেশের অস্থিরতা দূর করতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন রাজনৈতিক নেতারা। এটা যদি কোনো গণবিক্ষোভ থাকে, মানুষের মনে কষ্ট থাকে, এই পথে সংকটের সমাধান করা যাবে না। হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ জরুরি। গণতান্ত্রিক উত্তরণে একটা নির্বাচন এই মুহূর্তে
খুবই অতীব জরুরি হয়ে পড়েছে। নির্বাচন নিয়ে নানান ধরনের সংকট এবং শঙ্কা তৈরি হয়েছে। জনগণের চাহিদা অনুযায়ী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুধু একটি মাত্র বিষয় আমরা পরিষ্কার হতে চাই, তা হলো মাননীয় প্রধান উপদেষ্টা খুব শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ প্রদান করবেন। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কৃত্রিমভাবে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে, তাই দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, তারা ছুটছে। এই জিনিসটা ঠিক না। তাহলে 5 তারিখের যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। এদিকে ইউনাইটেড আইসিটি ফোরামের ইফতার মাহফিলে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইসিটি সেক্টরকে রাজনীতি মুক্ত রাখতে চান তারা। একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতো। এই যে বলল, দেশের উদ্যোক্তাদের দিকে পলিসি মেকারদের একটা ভাবনা থাকা উচিত। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সকলের ইকুয়াল অ্যাক্সেস থাকতো। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৈঠকে বাংলাদেশে রাশিয়ার আর্থিক সহযোগিতা ও অর্থায়ন বাড়ানোর প্রসঙ্গে আলোচনা হয়। বৈঠক থেকে ৭১-এ বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয় রাশিয়াকে। আর এরই সাথে শেষ করছি ২১শে সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। 2 দফা জানাজা শেষে মাগুরায় চিরনিদ্রায় শিশু আসিয়া, হত্যাকারীদের ফাঁসির দাবি। মুক্তিযোদ্ধারাই দেশের অহংকার, পিলখানা ট্র্যাজেডির ক্ষতিপূরণ সম্ভব নয় বললেন সেনাপ্রধান। এবং ওসমান পরিবারের সাম্রাজ্যের পতন, অবৈধ সম্পদ বাজেয়াপ্তের দাবি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।